আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 2 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ফ্লাইওভারের শিলান্যাসের টার্গেট ডিসেম্বরে, জানুয়ারিতে গুয়াহাটিতে বরাক উৎসব, শিলচরে ধামাইল উৎসব 16 ডিসেম্বর। ক্ষমতায় ফিরলেই সংঘকে নিষিদ্ধ করব বলল কংগ্রেস, খাড়গে পুত্রের হুঙ্কার। মুঙ্গরিলালের দিবাস্বপ্ন পাল্টা জবাব বিজেপির। হাইলাকান্দি জেলায় মুখ থুবড়ে পড়েছে একাধিক জল সরবরাহ পরিষেবা, পানীয় জলের হাহাকার সর্বত্র। বদরপুরে হিন্দু এলাকায় গরু জবাই, পুলিশি অভিযানে আটক 2। আমেরিকায় দাঁড়িয়ে তৃতীয় পক্ষের ভূমিকা অস্বীকার বিদেশমন্ত্রী জয়শঙ্করের, ট্রাম্পের চাপে মাথা নত করতে পারে পাকিস্তান। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সপ্তাহের সূচনা করলেন মন্ত্রী কৌশিক। এবং সর্বশেষ খবরটি হলো 2006 সাল থেকে ইংরেজির বিষয় শিক্ষিকা অনুপস্থিত, বিপাকে পড়ুয়ারা। ডলু উচ্চ মাধ্যমিক স্কুলে খেলার কিটস, ইউনিফর্ম বিতরণ। এবারে শুনুন বিস্তারিত খবর। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজন আয়োজনের লক্ষ্যমাত্রা নিয়েছে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ। এর আগে ফ্লাইওভার তৈরির জন্য সার্ভের মাধ্যমে ইউটিলিটি শিফটিংয়ের এস্টিমেট যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে জমা দিতে সব রাজ্য ও কেন্দ্র সরকারি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শে সোমবার কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের বৈঠক ডেকে সব সরকারি আধিকারিককে এই নির্দেশ দিয়েছেন বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়। তার সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ সহ বরাকের সাংসদরা। গত 10 জুন দিশপুরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের প্রথম বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে। ওই বৈঠকে গুয়াহাটি মহানগরীতে বরাক উৎসব এবং শিলচরে মেগা ধামাইল নৃত্য আয়োজনের পরামর্শ ও প্রস্তাব এসেছিল। মঙ্গলবার শিলচরে আয়োজিত বৈঠকে ওই দুটি প্রস্তাবকে স্বাগত জানিয়ে আলোচনা হয়েছে উৎসবের দিন তারিখ নিয়ে। আপাতত ঠিক হয়েছে 2026-এর 6, 7 ও 8 জানুয়ারি গুয়াহাটিতে আয়োজিত হবে বরাক উৎসব এবং শিলচরের ধামাইল উৎসব হবে এবছরের 16 ডিসেম্বর। বৈঠকে জানানো হয়েছে কম করেও 8,000 শিল্পীর অংশগ্রহণে ধামাইল নৃত্য আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মুখ্য অতিথি হিসেবে নিয়ে আসার প্রয়াস নেওয়া হবে। এদিনের বৈঠকে শিলচর ফ্লাইওভার, মধুরাঘাটে নতুন বরাক সেতু এবং মেহেরপুর বীরবল বাজার পয়েন্ট থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণ কাজ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। বিশেষ করে এপিডিসিএল, পিএইচই, পূর্ত বিভাগ, বিএসএনএল, পূর্ব ভারতী গ্যাস এজেন্সি, জল জীবন মিশন, অমৃত ইত্যাদি প্রত্যেকটি বিভাগকে বলা হয়েছে ইউটিলিটি শিফটিংয়ের এস্টিমেট জমা দিতে। অর্থাৎ ফ্লাইওভার যে যে রাস্তা দিয়ে যাবে ওইসব রাস্তার দুই পাশে বিদ্যুতের খুঁটি, বিএসএনএল, পিএইচই, গ্যাস ইত্যাদি সরাতে কী পরিমাণ খরচ পড়বে এর এস্টিমেট যত তাড়াতাড়ি সম্ভব বানিয়ে দিতে হবে। পাশাপাশি রাস্তার দুই পাশের বিল্ডিং এবং জমির মূল্যায়ন করে ভ্যালুয়েশন রিপোর্ট জমা দিতে হবে সার্কল ও সেটেলমেন্ট অফিসারকে। এক কথায় ইউটিলিটি শিফটিংয়ের খরচ সহ জমি ও বিল্ডিংয়ের মূল্যায়নের তথ্য পেয়ে জমি অধিগ্রহণ এবং জবরদখল মুক্ত করার পরবর্তী কাজে হাত দিতে হবে। সব কিছুই ডিসেম্বর মাসের মধ্যে শেষ করা চাই, এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে কাজ ফেলে রেখে দেরি করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবর, ক্ষমতায় ফিরলেই সংঘকে নিষিদ্ধ করব বলল কংগ্রেস। নিষেধাজ্ঞা প্রত্যাহারই বড় ভুল ছিল। কেন্দ্রে কংগ্রেস আবারও ক্ষমতা এলে নিষিদ্ধ ঘোষণা করা হবে আরএসএসকে, এমনটাই হুঙ্কার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গের। তার ভাষায়, আরএসএসকে আগেও একাধিকবার নিষিদ্ধ করা হয়েছিল, পরে হাতে পায়ে ধরে সেই নিষেধাজ্ঞা তুলেছিল সংঘ, আর সেটাই কংগ্রেসের সবচেয়ে বড় ভুল। অবশ্য পাল্টা দিতে সময় নষ্ট করেনি বিজেপিও। পাল্টা কংগ্রেস নেতাকে তার আগের পোস্ট এবং ক্ষমা প্রার্থনার শেয়ার করে তীব্র আক্রমণ করেন বিজেপি মুখপাত্র আর অশোকা। তার পাল্টা তোপ, আরএসএসকে নিয়ে আগেও ঘৃণা ভাষণ দিয়েছেন এবং ক্ষমা প্রার্থনাও করেছেন কংগ্রেসীরা। খাড়গে পুত্র একই ধারার। সংঘকে নিষিদ্ধ করার কংগ্রেসের এই দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না বলেও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অশোকা। কেন্দ্রীয় মন্ত্রী রাজভূষণ চৌধুরী বলেছেন, রাষ্ট্রবাদী কণ্ঠকে রুদ্ধ করার ইতিহাস রয়েছে কংগ্রেসের। 2023 সালে কর্ণাটকে ক্ষমতায় আসার পরই আরএসএসকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিলেন খাড়গে। ফের সেই একই হুমকি শোনা গেল কর্ণাটকের মুখ্যমন্ত্রীর মুখে। আসলে সম্প্রতি একাধিক আরএসএস এবং বিজেপি নেতা
সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি ফেলে দেওয়ার দাবি তুলেছেন। সেই দাবির তীব্র বিরোধিতা করে প্রিয়াঙ্ক খাড়গের ইঙ্গিত, আরএসএস এ ধরনের দেশবিরোধী পদক্ষেপ করতে চাইলে কংগ্রেস কঠোরভাবে সেটার প্রতিবাদ করবে। পরবর্তী খবরটি হলো, বদরপুরে হিন্দু এলাকায় গরু জবাই, পুলিশি অভিযানে আটক 2। গরু কাটা ঘিরে বদরপুর থানা এলাকার হরিণাদিক ও বেন্দারগুল এলাকায় উত্তেজনা ছড়ালো। হিন্দু বসতি এলাকা ও মন্দির সংলগ্ন স্থানে গোপনে গরু জবাই করার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বদরপুর পুলিশ। জানা গেছে, গরু জবাই করার প্রস্তুতি চলছে এমন সন্দেহ করে হরিণাদিক এলাকার স্থানীয় কিছু মানুষ পুলিশে খবর দেন। এই তথ্য পেয়ে ভাঙ্গা ওয়াচ পোস্টের ইনচার্জ এসআই দিবাকর গগৈর নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালায় হরিণাদিক এলাকার আনামউদ্দিনের পুত্র সিরাজউদ্দিনের বাড়িতে। একই সময় এসআই মিন্টু কুমার দাসের নেতৃত্বে আরেকটি দল বেন্দারগুলের আব্দুল মালিকের পুত্র আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। উভয় স্থান থেকে বিপুল পরিমাণ গরুর মাংস ও জবাইয়ের উপকরণ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়েছে এবং তাদের শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছে। হিন্দু সম্প্রদায় ও ধর্মীয় স্থানের কাছে এমন কার্যকলাপে সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিতে পারে। আমরা এমন কোনো কার্যকলাপ বরদাস্ত করব না। তদন্ত চলছে এবং প্রয়োজনে আরও কজন গ্রেফতার হতে পারে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরবর্তী খবর, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সপ্তাহের সূচনা করলেন মন্ত্রী কৌশিক। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও শুরু হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সপ্তাহ। মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ে এই ফসল বীমা যোজনার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের খাদ্য ও অসামরিক যোগান সরবরাহ, গ্রাহক পরিক্রমা, খনি ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। 1 থেকে 7 জুলাই পর্যন্ত চলবে এই অভিযান। এই অভিযানের অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতা শিবির, লিফলেট বিতরণ ও পাবলিসিটি ব্যানের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়াও একটি ট্যাবলো ব্যানের মাধ্যমে প্রথম 3 দিন সচেতনতা অভিযান চালানো হবে। মঙ্গলবার জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে পতাকা নেড়ে আনুষ্ঠানিকভাবে এই প্রচার ব্যানের যাত্রার সূচনা করেন মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্য অতিথিরা। এতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্থ, উদয়বন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ, হাইলাকান্দির বিধায়ক জাকির লস্কর, কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংবে, জেলা কৃষি আধিকারিক ডক্টর AR আহমেদ, বিভাগীয় মহকুমা কৃষি আধিকারিক হিতেশ টেকা, জেলার প্রগতিশীল কৃষক সহ বাজাজ অ্যালায়েন্সের প্রতিনিধি বিকাশ চক্রবর্তী। এদিন এ উপলক্ষে অতিথিরা একটি কেকও কাটেন। 1 থেকে 7 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সপ্তাহে কাছাড় জেলার 15টি কৃষি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সচেতনতামূলক সভা করা হবে বলে জেলা কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। এদিন জেলা কৃষি আধিকারিক কার্যালয়ের আলোচনা কক্ষে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে হাতে নেওয়া নানা প্রকল্প ব্যাখ্যা সহ কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নানা উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করা হয়। সভায় বিভাগীয় আধিকারিকরা জানান, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের উন্নয়নের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রাকৃতিক দুর্যোগের ফলে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, কিন্তু ফসলের বীমা করে রাখা হলে কৃষকরা এই ক্ষতির পরিমাণ বহুলভাবে হ্রাস করতে পারবেন। প্রতি হেক্টর প্রতি 100 টাকার বিনিময়ে কৃষকরা তাদের ফসল এই বীমা যোজনার আওতায় নিয়ে আসতে পারেন। খারিফ 2025 মরশুমের জন্য কৃষকদের শালিদানের উপর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন গ্রহণ করা হবে শিবিরগুলোতে। শালিদানের বীমার শেষ তারিখ 31 জুলাই। তারা আরও জানান, জেলার কৃষকদের এই বীমার আওতায় আনার লক্ষ্যে বিভাগ প্রচেষ্টা করে যাচ্ছে। কাছাড় জেলায় শালিদানের উপর এই বীমা প্রযোজ্য এবং এর সুবিধা নেওয়ার জন্য কৃষকদের সংশ্লিষ্ট এলাকার CSC কৃষি উন্নয়ন আধিকারিক, কৃষি সম্প্রসারণ সহায়ক অথবা জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। পরবর্তী খবর, আমেরিকায় দাঁড়িয়ে তৃতীয় পক্ষের ভূমিকা অস্বীকার জয়শঙ্করের, ট্রাম্পের চাপে মাথা নত করতে পারে পাকিস্তান। কদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোন আলাপচারিতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখের উপর শুনিয়েছিলেন। এবার আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী S জয়শঙ্কর জোর গলায় বললেন, ভারত পাক সংঘর্ষ বিরতিতে ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা নেই। আরও বলেন, ভারত পাক সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্সের মধ্যে যখন কথা হচ্ছে সেই সময় তিনিও উপস্থিত ছিলেন, তাই কিভাবে সংঘর্ষ বিরতি হয়েছে সেটা পুরোপুরি তার জানা আছে।
কোয়াড সম্মেলনে যোগ দিতে গতকালই আমেরিকায় পৌঁছেছেন জয়শঙ্কর। সেখানে একটি আলোচনা সভায় তিনি বলেন, মোদি এবং বার্নস যখন টেলিফোনে কথা বলছেন তখন আমিও ঘুরেছিলাম। বার্নস জানান, অপারেশন সিন্দুরের পরেই বড়সড় হামলা করবে পাকিস্তান, তবে সেটা আমরা মানতে চাইনি। পাকিস্তান কি করবে সেটা শুনতেই চাননি প্রধানমন্ত্রী, শুধু জানিয়েছিলেন ভারতও পাল্টা দেবে। বিদেশমন্ত্রী বলেন, পাক হামলা দক্ষভাবে আটকে দেয় ভারত। তার পরের দিন সকালবেলা ফের ওয়াশিংটন যোগাযোগ করে নতুন দিল্লির সঙ্গে সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে জয়শঙ্কর বলেন, আমাকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেন যে পাকিস্তান আলোচনায় বসতে ইচ্ছুক। সেদিন দুপুরেই পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ ফোন করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাইকে। সংঘর্ষ বিরতির অনুরোধ জানায় পাকিস্তান, তবে কথা বলার সময় একবারও মার্কিন প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি জয়শঙ্কর, কিন্তু নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরে জানিয়েছিলেন ভারত পাক সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না, তবে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই হয়তো পাকিস্তান মাথা নোয়াতে বাধ্য হয়েছিল। উল্লেখ্য, সংঘর্ষ বিরতির দিন থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন তার মধ্যস্থতাতেই দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশের যুদ্ধ থেমেছে। তিনি দাবি করেন বাণিজ্যের শর্তেই ভারত পাক সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে, যার মধ্যস্থতা তিনি করেছেন। যদিও বারবার ভারতের তরফ থেকে এই দাবি নাকচ করা হয়েছে। জয়শঙ্কর নিজেও ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছেন অতীতে। এবার মার্কিন মুলুকে দাঁড়িয়ে ট্রাম্পের মিথ্যাচারের বিরুদ্ধে প্রমাণ দিলেন ভারতীয় বিদেশমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।